রিপন ভাই বললেন এমটিজি নিলে একটাও লস হতো না। আপনি ট্রেড নিয়েছেন 60টা, ট্রেড নেওয়ার কথা 5টা, আপনি ওভার ট্রেড করলেন। রিমন ভাই এটা করা যাবে না নেক্সট টাইম, হ্যাঁ? ফার্স্ট ট্রেড প্রফিট, সেকেন্ড প্রফিট, থার্ড প্রফিট, ফোর্থ প্রফিট, ওভারঅল 4 প্রফিট, নো এমটিজি। মানে উনি 25 মিনিটে 4টা ট্রেড পেয়েছেন, 4টা নিয়েছেন, 4টাই প্রফিট। এইচ এম সাকিব ভাই। আল ইমরান ভাই তিনি লিখেছেন 5টা ট্রেডের মধ্যে 4টা উইন, একটা লস, ওভারঅল প্রফিট। আপনারা সিরিয়ালে লিখবেন, হ্যাঁ, ট্রেড 1 প্রফিট, তাহলে বুঝতে পারবো যে প্রথম ট্রেড প্রফিট হয়েছে না তৃতীয়টা প্রফিট হয়েছে, এটা বোঝা যাবে। হ্যাঁ, একেবারে এই যে এখানে গিয়ে এই যে আমি যেটা বললাম সেটা লিখে দেবেন, এভাবে সংক্ষেপে লিখে দেবেন। হ্যাঁ, পরে এন্টার দিয়ে নিচে চলে যাবেন, ট্রেড 2 লিখে লস না প্রফিট সেটা লিখে আপনি এইভাবে নিচে নিচে লিখবেন। ইউসুফ ভাই টোটাল ট্রেড 4টা, 2টা উইন, 2টা লস। আপনি সিরিয়ালে লেখেন কত নাম্বারটা আপনার প্রফিট হয়েছিল, কত নাম্বারটা লস হয়েছিল, সেটা যেন বুঝতে পারি। টি দিয়ে ট্রেড, হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে ইমরুল ভাই। আপনি একসাথে লিখে পরে একবার এন্টার দিয়ে দিবেন, বারবার মেসেজ পাঠানো লাগবে না। হ্যাঁ, এটা এটা ঠিক আছে, এটা তো চলে। মনোহর ভাই প্রফিট প্রফিট রিফান্ড, প্রফিট প্রফিট, 5টার মধ্যে 5টা প্রফিট, একটা রিফান্ড। শুধু একটা ক্যান্ডেলে ভুলে 2টা ট্রেড পড়ে গেছে কিন্তু উইন হয়েছে, তার মানে আপনি ভুল করেছেন। উইন হইলেও সেটা কিন্তু ভুল, বুঝতে পেরেছেন? একটু সাবধান থাকতে হবে সবসময়, অ্যামাউন্ট প্লাস টাইম এটা আপনারা ফলো করবেন, সবসময় চেক করবেন ট্রেড নেওয়ার আগে। মুন্না ভাইটা দেখি, মুন্না ভাই আপনি সামারিটা লিখে পাঠান, হ্যাঁ, একসাথে লিখে পাঠান একসাথে। রনি আহমেদ, রনি ভাই তো অনেক সুন্দর করে লজিক এক্সপ্লেইন করে তিনি লিখেছে 4টা উইন, একটা লস, ট্রেড উইন উইন উইন, ট্রেড প্যাটার্ন, ট্রেড। আচ্ছা রাকিব ভাই সামারি করেন, একসাথে সামারি করেন, একসাথে সামারি করেন। হ্যাঁ, রুবেলেরটা ঠিক আছে, প্রফিট প্রফিট প্রফিট, লস রিটার্ন প্রফিট। রুবেল ট্রেড নিয়েছে 6টা, ট্রেড নেওয়ার কথা 5টা। ওভারঅল, ওভারঅল কি প্রফিট না লস সেটাও লিখতে হবে। স্যার আমার 3টা প্রফিট 2টা লস। ওকে, সামারি করতে হবে, সামারি। হ্যাঁ, সাব্বির ভাই লিখতে পেরেছে সুন্দরভাবে, প্রফিট প্রফিট লস, প্রফিট প্রফিট ওভারঅল প্রফিট, এভাবে লিখবেন। এই যে সাব্বির ভাই যেভাবে লিখেছে ঠিক এভাবে লিখবেন। অ্যামাউন্ট আপনার উল্লেখ করার দরকার নেই, আপনি প্রফিট লস লিখে ফেলেন, ওনার হাতে সময় ছিল উনি গুছিয়ে লিখে ফেলছে। কায়েস ভাই স্যার সবগুলো উইন, আপনার সবগুলো ট্রেড উইন হয়েছে না? ট্রেডগুলো একটু দেখি। এটা ছিল আপনার প্রথম ট্রেড। আপনারা অনেকেই আপনাদের ট্রেডগুলো এক্সপ্লেন করেননি, সময় পাননি। তো আগামীকাল ক্লাসের আগে 5টা ট্রেড যে আজকে নিলেন কোন লজিকে নিয়েছেন সেটা ব্যাখ্যা করবেন, ঠিক আছে?
আর পাশাপাশি আপনারা আরেকটা স্ক্রিনশট দেবেন, সেটা হচ্ছে ক্লোজ ট্রেডের। আপনার এই পাশে যে ট্রেডগুলো ক্লোজ হয়েছে, এই পাশে সেই ক্লোজ ট্রেডের আপনি স্ক্রিনশট দিবেন। বুঝতে পেরেছেন? যেন আমি দেখে বুঝতে পারি। ওভারঅল ট্রেড 5, প্রফিট 4, লস 1। হ্যাঁ ইমরুল ভাই, এবার ঠিক আছে আপনার, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। অন ট্রেড লস, টু ট্রেড উইন, থার্ড উইন, ফোর্থ লস। ওভারঅল প্রফিট অর লস সেটা লিখতে হবে ইউসুফ ভাই। ওকে, তো আপনারা কি করবেন, আজকে যে 5টা ট্রেড নিয়েছেন সেইটা ব্যাখ্যা করবেন বাড়িতে। এখন না, এখন আমাদের যে ক্লাসটা রয়েছে সেটা আমি একটু আপনাদেরকে পড়াই। আল ইমরান ভাই, প্রফিট 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 লস, ওভারঅল প্রফিট। হ্যাঁ, এরকম করে আপনার ক্লোজ ট্রেডের ইনস্ক্রিপশন দেবেন, যেন আমি দেখে বুঝতে পারি যে আপনি যে ট্রেডগুলো নিয়েছেন সেটা এবং আপনার ক্লোজ ট্রেড টোটাল মিল আছে। হ্যাঁ, ওকে, চলুন এবারে কিছু কথাবার্তা বলি, ক্লাস করাই। আর হচ্ছে গিয়ে আপনাদের এটা ফিডব্যাক আমি আগামীকাল আপনাদেরকে জানাবো ক্লাসের আগে, কার ট্রেড কেমন হয়েছে এবং কে কোন স্ট্র্যাটেজি ফলো করেছেন সেটা আপনারা লিখবেন ব্যাখ্যা করে, তারপর আমি এটার উপরে আপনাদেরকে ফিডব্যাক দিব। ঠিক আছে? টেলিগ্রামে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চ্যানেল ক্রিয়েট করবেন। টেলিগ্রামে আপনার ট্রেডিং জার্নালের চ্যানেল ক্রিয়েট করবেন, সেখানে লিখবেন মাই ট্রেডিং জার্নাল, একটা ফোল্ডার করবেন মাই ট্রেডিং জার্নাল, ফোল্ডার করবেন মাই ট্রেডিং জার্নাল। দাঁড়ান আমি দেখাচ্ছি, মাই ট্রেডিং জার্নাল সংক্ষেপে লিখে ফেলবেন, অথবা পুরোটা আপনি লিখতে পারেন। এই জার্নালের ভিতরে আপনার কোথায় এটা, এটা হচ্ছে আপনার ট্রেডিং জার্নাল। এর ভেতরে এটা ফোল্ডারের নাম, এর ভিতরে চ্যানেলগুলো থাকবে। তো একটা চ্যানেল ক্রিয়েট করছেন, ধরেন আপনার বুলিশ এনগালফিং। এইখানে আপনি আজ থেকে যত বুলিশ এনগালফিং এর ট্রেড নেবেন শুধুমাত্র এই চ্যানেলে আপনি আপলোড দিবেন। মাই ট্রেডিং জার্নাল আছে, আমি বলতেছি বুলিশ এনগালফিং এর ভেতরে আপনি আজ থেকে যত বুলিশ এনগালফিং এর ট্রেড নেবেন সব এইখানে আপলোড দেবেন। দ্বিতীয়, ধরেন আপনি এটা সরাই ফেলি, বিয়ারিশ এনগালফিং, ওইখানে যত বিয়ারিশ এনগালফিং এর ট্রেড পাবেন আজকে থেকে যত নেবেন সেটা এখানে নেবেন, এবং আপনি ট্রেডের নম্বর দিবেন। স্ক্রিনশটটা যে নেবেন, হ্যাঁ স্ক্রিনশটটা যে আপনি নেবেন এই কর্নারে নম্বর দিবেন, ট্রেড 1। এভাবে ধরেন আপনার 15 দিনের ট্রেড নাম্বার চলে গেছে, ধরেন 95, এরকম হইতে পারে, যতই হোক ট্রেড নেবেন। আপনি 6 মাস ট্রেড করতেছেন, 6 মাস এখানে আপলোড দেবেন। যদি 6 মাসে 6000 হয় সিরিয়াল দেবেন, ঠিক আছে, 6000। প্রতিটা স্ক্রিনশটের কর্নারে আপনি ট্রেডের নম্বর দিবেন এবং সিরিয়ালে এটা আপলোড দেবেন। এভাবে যত প্যাটার্ন আপনি শিখতেছেন, যত লেভেল আপনি শিখতেছেন, ধরুন আপনি শিখেছেন এখন গ্যাপ আপ লেভেল, আজ থেকে যত গ্যাপ আপের ট্রেড আপনি নেবেন সব কটা এখানে মারবেন, সব কটা স্ক্রিনশট আপনি এখানে নেবেন এবং ট্রেড নম্বর দিবেন, গ্যাপ আপের এত নম্বর ট্রেড এটা। ঠিক আছে? এইভাবে যতগুলো স্ট্র্যাটেজি, যতগুলো প্যাটার্ন আপনি শিখবেন, যেমন সেদিন আমরা শিখলাম আপনার বুলিঞ্জার ব্যান্ড, ইন্ডিকেটর ট্রেড, তো এখানে আপনি বুলিঞ্জার ব্যান্ড নামে, ঠিক আছে, এইখানে বুলিঞ্জার ব্যান্ডে আমি যতগুলো ট্রেড নেব এইখানে আমি স্ক্রিনশট নিয়ে আমি জমা দেব।
দিস ইজ মাই কমপ্লিট ট্রেডিং জার্নাল। এখানে প্রত্যেকটা ডিভাইডেড আমার চ্যানেল থাকতে হবে, যেইখানে আমি যেই প্যাটার্নের ট্রেড নেবো সেটা সিরিয়াল করে আমি দেবো। জি জি, রেকর্ড হচ্ছে ভাই, রেকর্ড হচ্ছে। এতে করে আপনার বুলিশ এঙ্গালফিংয়ে টোটাল কয়টা ট্রেড হলো, তার মধ্যে কয়টা প্রফিট, সেটা আপনি বুঝতে পারবেন। পিয়ারিশ এঙ্গালফিংয়ে কীরকম রেজাল্ট পাচ্ছেন সেটা বুঝতে পারবেন। অর্থাৎ যত স্ট্র্যাটাজি দিয়ে ট্রেন্ড লাইন হলে ট্রেন্ড লাইন এখানে ফোল্ডার করবেন, সাপোর্টে ফোল্ডার করবেন, রেজিস্ট্যান্সে ফোল্ডার করবেন, ঠিক আছে? এইভাবে যা কিছু শিখতেছেন, আমরা মুভিং অ্যাভারেজ শিখেছি, মুভিং অ্যাভারেজের ফোল্ডার করবেন। আজকে এমএসিডি শিখবো, সেই এমএসিডির ফোল্ডার করবেন, করে করে ট্রায়াঙ্গেলে আপনি পড়েছেন, ট্রায়াঙ্গেলের ফোল্ডার করবেন। আপনার এইখানে যত যা শিখবেন তার ফোল্ডার থাকবে, এবং সে প্রত্যেকটা ট্রেডের রেজাল্ট থাকতে হবে এখানে, এবং সিরিয়ালভাবে নেবেন। যে বুলিশ এঙ্গালফিংয়ের এটা আমার 103তম ট্রেড, ট্রায়াঙ্গেলে এটা আমার 97তম ট্রেড। ওকে, এটা আপনি করবেন। করার পরে আপনি লাগাতার 7 দিন তো এটা নেবেন এক্সপ্লেন করে, 7 দিনের সামারি করবেন। হ্যাঁ, সাব্বির ভাই করেছেন গুগল ড্রাইভে, ঠিক এভাবে। আপনার টেলিগ্রামে হিউজ স্পেস থাকে, আপনি টেলিগ্রামে করতে পারবেন, সমস্যা নেই। মাই ড্রাইভ ট্রেডিং জার্নালে সে এভাবে লিখেছে। এইভাবে আপনারা ট্রেডিং জার্নালটা তৈরি করবেন। অনেকে জিজ্ঞেস করছিলেন যে ট্রেডিং জার্নাল কীভাবে তৈরি করবেন, আমি দেখাই দিলাম যেভাবে ট্রেডিং জার্নাল তৈরি করবেন। স্যার ফোল্ডারগুলো তৈরি করব কি করে, একটু দেখায় দেন আমাকে। আচ্ছা, আমাদের রুবেল আছে এখানে, সে মোবাইলে আপনাদেরকে দেখায় আর রেকর্ড করে রাখবে, সেটা দিয়ে দেবেন আপলোডে, গ্রুপে আপলোড করে। হ্যাঁ, মোবাইলে কীভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন এবং সেখানে আপনি কীভাবে চ্যানেল তৈরি করবেন। আর গুগল ড্রাইভ থাকলে তো গুগল ড্রাইভে আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারবেন, গুগল ড্রাইভের মতো সেটা। অর্থাৎ ট্রেডিং জার্নাল আপনার তৈরি করতে হবে এভাবে, মাই ট্রেডিং জার্নাল। এবং আপনার এখানে কবে তৈরি করেছেন ট্রেডিং জার্নালটা সেটার তারিখ দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে ব্রেকেটের তারিখ দিয়ে দেবেন, এখানে তারিখ দিয়ে দেবেন, ঠিক আছে? যেমন আজকে যত তারিখ, সেই তারিখ বসায়া এখানে দিয়ে দিবেন। আজকে হলো 4/9/25, ঠিক আছে? তারিখ দিয়ে দিবেন। ডেট আপনার অনেক হেল্পফুল, যে আমি এত তারিখে আমি ট্রেডিং জার্নাল তৈরি করেছিলাম, আজকে 3 মাস হলো, 6 মাস হলো আমি এই ট্রেডিং জার্নালটা কন্টিনিউ করতেছি। আপনি হবেন ডিসিপ্লিন ট্রেডার, আপনি হবেন যে সবসময় রুলস ফলো করে, স্ট্রিক্ট রেসপেক্টফুল ট্রেডার। আপনি নিজের ট্রেডিং জার্নাল বলেন, নিজের ট্রেডিং প্ল্যান বলেন, এগুলোকে সম্মান করবেন, ঠিক আছে? এবং প্রতি সপ্তাহে যেটা বললাম আপনি এভাবে সামারি করবেন, সামারি করে ওভারঅল প্রফিট না লস সেটা লিখবেন। লিখে পাশাপাশি এটা লিখবেন যে আপনি ইমপ্রুভ করেছেন কিনা, যে হ্যাঁ গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আমি নিয়মের প্রতি স্ট্রিক্ট ছিলাম, আমার ট্রেড এন্ট্রিগুলো ভালো ছিল এবং আমার প্রফিটও ভালো হয়েছে। লিখবেন প্রত্যেকটা, ঠিক আছে? যদি এই সপ্তাহে কোনো ভুল হয়, সেই ভুলটা কোন ধরনের ভুল সেটা লিখবেন। বাই মিস্টেক নাকি নিজের ইমোশন কন্ট্রোল করতে না পারার কারণে ভুল, সেটা লিখবেন। নিজের উপরে কমপ্লিটলি আপনাকে ফলো করতে হবে, নিজেকে সবসময় 24 আওয়ার্স আপনাকে তদারকিতে রাখতে হবে, নিজে রাখতে হবে। যেমন এই 25 মিনিটে আপনারা অনেকেই খুব ভালো ভালো ট্রেড নিয়েছেন, আমি দেখেছি, ঠিক আছে? 25টা মিনিটে আপনারা যেভাবে ট্রেড নিয়েছেন, প্রত্যেকটা সেশন আপনি এভাবে করার চেষ্টা করবেন। এরকম ফোকাস যেন ভাই বা স্যার দেখতেছে কিন্তু, ঠিক আছে? আমার ট্রেডগুলো দেখবে, এরকমভাবে মাথায় রেখে আপনি ট্রেড নেবেন। প্রতিটা ট্রেড একদম সেম টু সেম আপনাকে এফোর্ট দিতে হবে। আচ্ছা, চলেন আজকে আমরা এমএসসিডি নিয়ে একটু ধারণা নেই। এটা আমি ডিলিট করে দিই আপাতত। তো ট্রেডিং জার্নাল আপনি এভাবে সাজাবেন। এইখানে গিয়ে সব ডিলিট মেরে দিই, ঠিক আছে? আশা করি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা ইন্ডিকেটর এই সেশনে, এই মডিউলে আমরা বেশ কিছু ইন্ডিকেটর শিখেছি, বলিঞ্জার ব্যান্ড, মুভিং অ্যাভারেজ, দুইটা আমাদের প্রথমত শেখা হয়েছে। আজকে আমরা শিখব ম্যাকডি বা যেটাকে বলা হয় এমএসিডি। ওকে,
আর আমরা এগুলো কেন শিখব? জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। হ্যাঁ, আপনি রিয়েল নলেজ দিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, সেই অ্যানালাইসিস করতে গিয়ে আপনার যেন একটু হেল্প হয়, সেক্ষেত্রে এই ইন্ডিকেটরগুলো আমরা ইউজ করব। আর কোন ইন্ডিকেটর কীরকম কাজ করে বা কোন ধরনের কাজ করে সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করে দিচ্ছি, আপনারা সেটা জানেন। তো ওই রকম একটা ইন্ডিকেটর যেটা হচ্ছে ম্যাকডি বা এমএসিডি। এই প্রথম এমএডি হচ্ছে মুভিং অ্যাভারেজ। তার মানে কি, এটা মুভিং অ্যাভারেজের একটা ইন্ডিকেটর। মুভিং অ্যাভারেজ যেই রকমভাবে ট্রেন্ডিং একটা ইন্ডিকেটর, তেমনি ম্যাকডি বা এমএসিডি এটা হচ্ছে কি একটা ট্রেন্ডিং ইন্ডিকেটর, ট্রেন্ড ইন্ডিকেটর। এটা দিয়ে আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো। ওকে, এই পাশে দেখেন কনভার্জেন্স, ডাইভারজেন্স রয়েছে। এই যে সি দিয়ে হচ্ছে কনভার্জেন্স, ডি দিয়ে হচ্ছে ডাইভারজেন্স। এই বিষয়টা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব যে কোনটা কনভার্জেন্স, কোনটা ডাইভারজেন্স। তো এই ম্যাকডি ইন্ডিকেটর ইউজ করার জন্য ট্রেডিং ভিউতে যদি আপনি যান, ইন্ডিকেটর ক্লিক করবেন, করে এমএসিডি লিখে দিবেন, তাহলে আপনি মুভিং অ্যাভারেজ, কনভার্জেন্স, ডাইভারজেন্স নামে একটা ইন্ডিকেটর পেয়ে যাবেন। ক্লিক করে দেবেন, এটার নিচে চলে আসবে। কোটেক্সে যদি যান, ইন্ডিকেটরে যাবেন, গিয়ে এইখানে একদম নিচে যে এখানে এমএসিডি লেখা আছে সেটা ক্লিক করে দেবেন। পাশাপাশি পকেট অপশানে যান, ইন্ডিকেটরে যাবেন, এখানে আপনি এমএসিডি নামে একটা ইন্ডিকেটর পেয়ে যাবেন। ক্লিক করে দেবেন, নিচে চলে আসবে। আচ্ছা, এর আগে আমি উপরেরটা বন্ধ করে নিই। তো এটা হচ্ছে এমএসিডি ইন্ডিকেটরটা ইনস্টল করার উপায়। তো এমএসিডি কনভার্জেন্স প্লাস ডাইভারজেন্স বিষয়টা আমাদের একটু বোঝা জরুরি। কোনটা কনভার্জেন্স, কোনটা ডাইভারজেন্স। এইখান থেকে রিয়েল মার্কেটটা ডাউনের দিকে আসতেছে, পাশাপাশি ইন্ডিকেটরে ম্যাকডি এখান থেকে ডাউনের দিকে আসতেছে। এটা হচ্ছে গিয়ে কনভার্জেন্স। ইন্ডিকেটর প্লাস চার্টের বর্তমান রিয়েল যে ট্রেন্ড সেটা মিল আছে, ঠিক আছে, এটাকে কি বলে? কনভার্জেন্স বলে। যদি এরকম হয় যে এইখান থেকে এটা আপে যাচ্ছে কিন্তু ইন্ডিকেটর ডাউনে যাচ্ছে, মানে এটা অমিল, এটাকে বলা হয় ডাইভারজেন্স। কনভার্জেন্সের একটা হচ্ছে আলাদা নিয়ম, ডাইভারজেন্সের একটা আলাদা স্ট্র্যাটাজি। কনভার্জেন্স কোনটা? এইখান থেকে এতটুকু জায়গায় এটা ডাউনে যাচ্ছে, এইখান থেকে এতটুকু জায়গায় এটাও ডাউনে যাচ্ছে, দুইটা সিগন্যাল সেম, দিস ইজ কনভার্জেন্স। কিন্তু এটা ডাউনে যাচ্ছে আর এটা আপে দেখাচ্ছে ইন্ডিকেটর, এটা হচ্ছে ডাইভারজেন্স। আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে কনভার্জেন্স প্লাস হচ্ছে ডাইভারজেন্স। এখন আমরা যদি এইখানে এই যে এমএসিডি এটার সেটিংয়ে যাই, তাহলে কিছু কম্পোনেন্ট পাবো, কিছু কম্পোনেন্ট পাবো যেরকমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আমি আরেকটু বড় করে নিই। এখানে যদি আপনি দেখেন, একটা ব্লু লাইন রয়েছে, একটা রেড লাইন রয়েছে, পাশাপাশি এইখানে একটা লাইন রয়েছে যেটা এরকম সমান্তরাল একেবারে, ঠিক আছে। এই লাইনগুলো কি সেটা আমাদের বুঝতে হবে। আমরা যদি ম্যাকডির সেটিংয়ে যাই, তাহলে এইখান থেকে স্টাইলে গেলে আমরা এটা বুঝতে পারবো। আমাদের ব্লু লাইন যেটা রয়েছে, ব্লু লাইন, সেটা হচ্ছে এমএসিডির লাইন, যেটাকে ট্রেডিংয়ের ভাষায় বলা হয় ফার্স্ট লাইন, ঠিক আছে। এই যে ব্লু লাইন, এখানে দেখছেন ম্যাকডি যেটা রয়েছে এমএসিডির, এটার লাইন হচ্ছে ব্লু লাইনটা, এটাকে বলা হয় ফার্স্ট লাইন। রেড লাইন যেটা রয়েছে এটা হচ্ছে সিগন্যাল লাইন। ব্লু লাইনটা হচ্ছে এমএসিডির লাইন, আর রেড লাইন যেটা সেটা হচ্ছে সিগন্যাল লাইন। আর জিরো লাইন যেটা, এই জিরো লাইনটাকে বলা হয়, এই যে নিচে দেখেন এইটার সমান্তরালভাবে একটা রয়েছে লাইন, এই লাইনটাকে বলা হয় জিরো লাইন। আমরা যদি এইখানে গিয়ে দেখি তাহলে দেখব এই যে লাইনটা রয়েছে, আমি সরাসরি এটা একটা ড্র করতেছি এরকম, এই যে লাইনটা রয়েছে এই লাইনটা কিন্তু 0 পয়েন্টে রয়েছে। আপনি যদি এখানে দেখেন এই কর্নারে, এটা কিন্তু 0-তে রয়েছে, ঠিক আছে। তো এটাকে বলা হয় জিরো লাইন বা বেস লাইন। তো তিনটা লাইন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাকডির উপরে। এক হচ্ছে ব্লুটা হচ্ছে ম্যাকডির লাইন, অরিজিনাল লাইন এমএসিডির। রেডটা হচ্ছে গিয়ে সিগন্যাল লাইন, আর যেটা মাঝখানে রয়েছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই লাইনের ওপরে এরকম কিছু রয়েছে, লাইনের নিচে এরকম রয়েছে, যে লাইনটার উপর নিচ হচ্ছে এই লাইনটাকে বলা হয় জিরো লাইন। আচ্ছা, এই হলো গেল কম্পোনেন্টগুলো। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে এই যে
এই গ্রাফগুলো, যে গ্রাফগুলোকে বলা হয় হিস্টোগ্রাফ, ঠিক আছে? হিস্টোগ্রাফ হচ্ছে এই যে দেখেন জিরো লাইনের উপরে গ্রিন, হালকা গ্রিন যেটা, এখানে রেড, লাইট রেড, এই এই যে গ্রাফগুলো দেখতেছেন এটাকে বলা হয় হিস্টোগ্রাফ। ওকে, এই কম্পোনেন্টগুলো নিয়ে ম্যাকডি গঠিত হয়। এখন এই ম্যাকডি হচ্ছে টোটালি মুভিং অ্যাভারেজ নিয়ে গঠিত। হ্যাঁ, আপনি যদি ভালো মতো এটা বুঝতে চান, এটার ইনপুটে আমরা যাই। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফার্স্ট লেন্থ, মানে প্রথম যে লাইনটা রয়েছে, ফার্স্ট লাইন, এটা হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজের 12। আমরা যে মুভিং অ্যাভারেজ সিলেক্ট করেছিলাম 12 ক্যান্ডেলের মুভিং অ্যাভারেজ। আর দ্বিতীয় যেটা হচ্ছে সিগন্যাল লাইন, এটাকে আরেকটা নাম বলা হয়, সেটা হচ্ছে স্লো লাইন। স্লো লাইন, ঠিক আছে, স্লো লাইন বলা হয় এটাকে। স্লো লাইন হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ 26। আচ্ছা, তাহলে এই দুইটা লাইন হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ। আর আরেকটা লাইন এখানে আমরা পাচ্ছি যেটা হচ্ছে 9, সিগন্যাল স্মুথিং লাইন। এটা বারবার কেটে যাচ্ছে কেন? যাই হোক, এটা কোন মুভিং অ্যাভারেজ এখানে ইউজ করেছে? ইএমএ। ইএমএ মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আমরা গত ক্লাসে বুঝতে পেরেছি যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমাদের শর্ট টাইম ট্রেডিংয়ের জন্য, সেটা বাইনারি ট্রেডিংয়ের জন্য তো মাস্ট, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমাদের ইউজ করতে হয়। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ মানে হচ্ছে একদম ভেরি রিসেন্ট মার্কেটের যে গড়, যে অ্যাভারেজ বা যে কাজগুলো হচ্ছে সেটার আপডেট আমাদেরকে দিয়ে থাকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। যার কারণে আমরা চার্টে ঢুকে রিসেন্ট যে অ্যানালাইসিস সেটার ভিত্তিতে আমরা অ্যাকশন নিতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের কম্পোনেন্ট। এবার চলেন মুভিং অ্যাভারেজটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। মুভিং অ্যাভারেজ এটা দিয়ে তৈরি হয়েছে ম্যাকডি। মুভিং অ্যাভারেজ যেরকম ট্রেন্ডিং একটা ইন্ডিকেটর, ট্রেন্ড ইন্ডিকেট করে, ম্যাকডিও সেই রকমভাবে ট্রেন্ড ইন্ডিকেট করে। ম্যাকডি যদি উপরে যায় এর মানে হচ্ছে মার্কেট উপরে যাচ্ছে। এটা বেশি উপরে নিয়ে গেছি বোধ হয়। হ্যাঁ, এবার মনে হয় ঠিক আছে। এখান থেকে এমএসসিডি যখন ট্রেন্ডিং, মার্কেটও তখন ট্রেন্ডিং। এমএসসিডি যখন ডাউনে, মার্কেটও তখন ডাউনে, ঠিক আছে? মানে ট্রেন্ড ইন্ডিকেটর এটা হচ্ছে এটা। পাশাপাশি এইখানে আমরা যেটা দেখেছি ফার্স্ট লাইন প্লাস হচ্ছে সিগন্যাল লাইন, এটার ভিতরে যত বেশি গ্যাপ হবে আমাদের হিস্টোগ্রাফটা তত বেশি বড় হবে। যখন হিস্টোগ্রাফটা বড় হবে প্লাস গ্যাপ হবে, ট্রেন্ডটা তত স্ট্রং হবে। যখন গ্যাপ কমে যাবে ট্রেন্ড তত দুর্বল হয়ে যাবে, পড়ে যাবে ডাউনের দিকে, ঠিক আছে? আমরা একটু পেছনে আসি যেখানে একটু ভালো মতো বোঝা যায়। হ্যাঁ, এইখানে ম্যাকডি ওপরে, মার্কেটও ওপরে, ঠিক আছে? এইখানে গ্যাপ যত বেড়েছে হিস্টোগ্রাফ তত বড় হয়েছে। এখান থেকে গিয়ে গ্যাপ ছোট হওয়া শুরু করেছে, মার্কেটও এখান থেকে গিয়ে নিচে আসতে শুরু হয়ে গেছে, নিচে পড়া শুরু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে গিয়ে ম্যাকডির কম্পোনেন্ট প্লাস হচ্ছে ম্যাকডি যা বোঝায়। যদি ম্যাকডিতে আপনি দেখেন, ম্যাকডিতে যদি আপনি দেখেন মার্কেট ট্রেন্ডিং, তাহলে অরিজিনালি মার্কেট দেখবেন এখানে ট্রেন্ডিং। ওকে, এখন এই ম্যাকডি আমরা কিভাবে ইউজ করব? এই ম্যাকডিটা আমরা কিভাবে ইউজ করব, এটা ইউজ করে আমরা কিভাবে সিগন্যাল নিতে পারবো মার্কেট থেকে? প্রথমে মনে রাখতে হবে এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। দ্বিতীয় মনে রাখতে হবে আপনি অরিজিনাল অ্যানালাইসিসে আপনার 100% সত্য না। আপনি প্যাটার্ন শিখতেছেন, এখানে 100% আপনাকে অ্যাকুরেসি দিবে না। ইন্ডিকেটরও আপনার 100% নিশ্চয়তা দিবে না। কী দিবে? একটা প্রবাবিলিটি দিবে। কী দিবে? আপনার অন্যান্য অ্যানালাইসিসের ক্ষেত্রে একটু কনফার্মেশন দেবে। কীরকম কনফার্মেশন? যে ম্যাকডি এখানে দেখা চাপ ট্রেন্ড, এবং অরিজিনালি আমিও দেখতেছি যে এখানে সাপোর্ট আছে, সাপোর্ট থেকে নিয়ে আপে গেছে নতুন ট্রেন্ড, ঠিক আছে? তো এইগুলো বেসিক সব কিছু মিলে আপনার যখন একটা শক্তপোক্ত একটা রেজাল্ট দরকার, সেক্ষেত্রে আপনার ইন্ডিকেটর আমরা যেটা শিখলাম, বোলিঞ্জার ব্যান্ড, মুভিং অ্যাভারেজ, ম্যাকডি, এই সমস্ত আরএসআই, এই সমস্ত যত ইন্ডিকেটর আছে এগুলো নিয়ে আমরা হেল্প নিয়ে বুঝতে পারি যে আই এম ট্রু,
আমার যে সিদ্ধান্তটা, আমার যে অ্যানালাইসিসটা সেটা ঠিক আছে। ওকে, এবং এখন আমি ওইখানে কোনো প্যাটার্ন হলে বা যে কিছু হলে আমি সেখানে ট্রেড নেব, সেই অনুযায়ী ট্রেড নেব, লজিক অনুযায়ী ট্রেড নেব। ওকে, তো এই ম্যাকডি কিন্তু অনেক পপুলার, যেহেতু এটা মুভিং অ্যাভারেজ বেস করে এখানে তৈরি করা। এই ম্যাকডি ফরেক্স, ক্রিপ্টো, স্টক, ইন্ডাইস, এগুলোর প্রত্যেকটাতে এই ম্যাকডি কিন্তু ট্রেডাররা ইউজ করে থাকে অ্যানালাইসিসের জন্য, মুভিং অ্যাভারেজের মতো। বুঝতে পেরেছেন? তো এই প্রত্যেকটা ইন্ডিকেটর আমরা শিখব। এরপরে যেই ইন্ডিকেটর আপনি যদি যেটা দিয়ে ভালো রেজাল্ট পান আপনি নিজে প্র্যাকটিস করে, সেই ইন্ডিকেটর আর হেল্প আপনি নিতে পারেন। বুঝতে পেরেছেন? আর আমি সবসময় বলি, প্রত্যেকটা মার্কেটে ঢোকে আগে হাই অ্যান্ড লো ড্র করবেন, এরপরে নিজে অ্যানালাইজ করবেন, এরপরে ইন্ডিকেটর ড্র করে ইন্ডিকেটর লাগায়া আপনি নিশ্চিত হতে পারেন যে ইন্ডিকেটর কী বলছে। আমার ধারণা মার্কেট এখন ডাউন, ইন্ডিকেটর কী বলে, সেই হেল্পটা আমি নিলাম। পাশাপাশি ইন্ডিকেটর দিয়ে আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করে যদি এই ইন্ডিকেটর আমার ভালো অ্যাকুরেসি দেয়, এবং এটা 1-2 দিন না, ঠিক আছে, তা না 100 ট্রেড নিলাম আমি ইন্ডিকেটর দিয়ে, এই 100 ট্রেডের ভালো রেজাল্ট যদি আমার হয়, সেক্ষেত্রে আমি ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। ঠিক আছে? আর এই ইন্ডিকেটরগুলো সবসময় আমাদেরকে কী দেয়? একটা ক্যালকুলেট করে একটা রেজাল্ট দেয়, অ্যাভারেজের ওপরে, অ্যাভারেজের নিচে, যেটা আমাদের অ্যানালাইসিসের ক্ষেত্রে, বেসিক যে অ্যানালাইসিস, অর্থাৎ যেটা আমি রিয়েল নলেজ দিয়ে করব, সেটার ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্পফুল হবে। তো এই ম্যাকডিতে কিছু স্ট্র্যাটেজি রয়েছে, যেগুলো আপনি যদি জানেন তাহলে আপনার রিয়েল যে অ্যানালাইসিসটা সেটা সঠিক হবে। এখানে দেখবেন বেস লাইন যেটা রয়েছে, অর্থাৎ ম্যাকডির যে লাইন, এমএসিডির যে লাইন, সেটা ব্লু। এই ব্লু লাইনটা যখন নিচ থেকে গিয়ে সিগন্যাল লাইনটাকে ক্রস করবে, এই যে এখানে ক্রস পয়েন্ট, যখনই ক্রস করবে তখন আপনি বুঝবেন যে মার্কেট এখান থেকে ট্রেন্ড শুরু হবে। এখান থেকে কি হবে? ট্রেন্ড শুরু হবে। এবং শুরুতে ক্রস করে যদি এইখান জায়গায় একটা 30 ডিগ্রির বেশি কোণ তৈরি হয়, তার মানে এই মার্কেটটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেরকমটা আমি এখানে দেখতেছি, এই ক্রসটা আবার দুইভাবে আপনাকে অ্যানালাইজ করতে হবে। এক হচ্ছে এই যে যে লাইনটা রয়েছে, যেটাকে আমরা বলি জিরো লাইন, এই জিরো লাইনের নিচে যদি এই ক্রসটা হয়, এটার থেকে বেশি মুভ দিবে মার্কেটটা যদি জিরো লাইনের উপরে অথবা জিরো লাইনে এই ক্রসটা হয়। ঠিক আছে, আপনারা দেখতেছি যে এইটা জিরো লাইনের পাশাপাশি এই ক্রসটা দিয়েছে। এখন এই ক্রসটা যদি এইখানে দিত নিচে, তাহলে কিন্তু এখানে এত বেশি মুভ নাও হতে পারত। অর্থাৎ জিরো লাইনের ওপরে যদি এই ধরনের ক্রস দেয়, ব্লু লাইন নিচ থেকে গিয়ে সিগন্যাল লাইনটাকে ক্রস করেছে, তখন মার্কেট অনেকটা উপরে যায়। ওকে, তো যখন এই ধরনের ক্রস দিবে, তখন আমাদের এটা বুঝতে হবে যে মার্কেট এখন আপের দিকে যেতে পারে। এখন কোন ক্রসে মার্কেট কতটুকু উপরে যাবে সেটা আমরা কিভাবে বুঝবো? যদি এই জিরো লাইনে এই ক্রসটা যদি জিরো লাইনে হতো অথবা এটার উপরে হতো, তাহলে কিন্তু আরেকটু বেশি মুভ দিত। আর এটা যদি আরেকটু নিচে হতো, সেক্ষেত্রে একটু কম মুভ দেয়। আমি যতদিন এটা অবজার্ভ করেছি মার্কেটে, এবং যারা এক্সপার্ট রয়েছে, তারা ম্যাকডি যারা ইউজ করে, তাদের অ্যানালাইসিস হলো যে এই যে জিরো লাইনটা রয়েছে, এই জিরো লাইনের কাছাকাছি অথবা জিরো লাইনে অথবা ওপরে যদি ক্রস হয়, ম্যাকডির অরিজিনাল যে লাইনটা রয়েছে, বেস লাইন, এটা যদি সিগন্যাল লাইনটাকে ক্রস করে, তাহলে মার্কেট অনেকটা বুলিশ থাকে, এবং সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকটা বুলিশ থাকে। তো এই বুলিশ মার্কেটটা যদি আপনি ধরতে পারেন, তাহলে এখানে আপনি অনেকটা ট্রেড পাবেন, ভালো ট্রেড পাবেন। আচ্ছা, আমরা আরেকটু দেখি। এখানে আমরা একটা ক্লিন ক্রস পাচ্ছি, যেখানে ব্লু লাইনটা নিচ থেকে গিয়ে ক্রস করেছে, এবং এখানে একটা মুভ দেখতে পাচ্ছি। আমাদের ক্রস পয়েন্টগুলো ধরতে হবে। ঠিক আছে, আপনি অরিজিনালি এখানে তো ড্র করবেন। অরিজিনালি যদি আপনি এই ইন্ডিকেটর ছাড়া এখানে ড্র করতেন, কীভাবে করতেন? অবশ্যই আপনি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করতেন, রাইট? ট্রেন্ড লাইন ড্র করতেন, পাশাপাশি দেখতেন এখানে হাই কোটা, দিস ইজ দ্য হাই। এই মার্কেটের লো কোনটা? দিস ইজ দ্য লো। হাই অ্যান্ড লো শেষ, ট্রেন্ড লাইন শুরু। আমি বর্তমানে এই মার্কেটে আছি। এখন আমার ম্যাকডি কী বলতেছে এখানে, সেটা আমাকে দেখতে হবে। ম্যাকডি আমি লাগালাম এখানে, ঠিক আছে? এখন আপনি এই পয়েন্টে আছেন। এই পয়েন্টে ম্যাকডি কী দেখালো? ম্যাকডি বলতেছে যে ব্লু লাইনটা উপর থেকে ক্রস করেছে। ওপর থেকে যদি ক্রস করে, তাহলে মার্কেট ডাউনে যাবে।
আপনি তো অবশ্যই এখানে নিচে আরেকটা ড্র করবেন যে নিচের যে ট্রেন্ড লাইনটা কোথায় আসছে। এখানে ট্রেন্ড লাইনে আপনার অরিজিনাল এটা নলেজ, সেই নলেজ দিয়ে আপনি অ্যানালাইসিসটা করলেন। এখানে ম্যাকডি বলতেছে এখানে এই পয়েন্টে এসে ক্রস দিচ্ছে, এই পয়েন্টে এসে এখানে ম্যাকডি ক্রস দেখাচ্ছে, প্লাস এখানে আমি দেখতেছি বুলিশ একটা স্ট্রং ক্যান্ডেল এখানে এসেছে। আমার এন্ট্রি হবে এই ক্যান্ডেলে, সেকেন্ড বুলিশ ক্যান্ডেলে, ঠিক আছে। অর্থাৎ আমার রিয়েলে মার্কেট আমরা কি জানি, এখানে যখন ডাউন ট্রেন্ড থাকে, ডাউন ট্রেন্ড লাইনে বায়াররা এখান থেকে বাই করে এখানে গিয়ে সেল করে দেয়, সেলাররা এখান থেকে সেল করে আবার এখানে গিয়ে তাদের টেক প্রফিটটা নিয়ে নেয়, পরে মার্কেট উপরে যায়। ওকে, তো এখানে যখন আমরা দেখতেছি যে আমাদের যে ট্রেন্ড লাইন, সে ট্রেড লাইনের যে টার্গেটটা, সেলারের যে টার্গেট, সেলার যদি এখানে ট্রেড নেয় তাদের টার্গেট থাকবে এই ট্রেন্ড লাইন পর্যন্ত, এখানে বাইরের যদি বাই করে তাদের টার্গেট থাকবে এই ট্রেন্ড লাইন পর্যন্ত। কোথাও যদি এখানে ব্রেকআউট আসে অথবা ব্রেকডাউন আসে সেটা তো অন্য লজিক, কিন্তু আপাতত তাদের টার্গেট হচ্ছে এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইন। তো যখন এখানে সেলার আসছে তারা কি করেছে, সেল করে দিয়েছে। এটা তো আমরা দেখলাম। দ্বিতীয় দেখলাম এইখানে ম্যাকডি আমাদেরকে ক্রস দেখাচ্ছে, পাশাপাশি এখানে বুলিশ একটা ক্যান্ডেল, হেলদি একটা ক্যান্ডেল। এর মানে কি, এর মানে এখান থেকে বায়ারের এন্ট্রি শুরু হয়ে গিয়েছে। তো যেহেতু এটা এই জিরো লাইনের অনেক নিচে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা মুভ দেয় নাই। ক্যান্ডেল অনেকগুলো হয়েছে কিন্তু মুভ কিন্তু খুব বেশি একটা দেয় না। কীভাবে বুঝলাম? কারণ এখানে দেখেন 3 থেকে 4টা ক্যান্ডেলে যতটুকু নিচে নিয়ে আসছে মার্কেটে, এখানে প্রায় 20টা ক্যান্ডেল মিলে এতটুকু উপরে যাইতে পারে নাই। ওকে, বাট আমাদের তো এত ক্যান্ডেল দেওয়ার দরকার নেই, আমাদের 1-2টা গ্রিন ক্যান্ডেল হলে অন স্টেপ এমডেজ দিয়ে আমরা এখানে প্রফিট উঠাইতে পারবো। তো যখন ক্রস হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে মার্কেট এখন থেকে আপ ট্রেন্ডে যাবে। যখন ওপর থেকে ব্লু লাইনটা রেড লাইনটাকে অর্থাৎ সিগন্যাল লাইনটাকে ক্রস করবে, মার্কেট এখান থেকে নিচে আসবে। বুঝতে পেরেছেন? এখান থেকে নিচে আসবে এবং দেখেন এখান থেকে নিচে আসছে। এখন এইখানে ক্রস দেখে আমরা কি সরাসরি ট্রেড নিয়ে নিব? না, আমাদের আগের অ্যানালিসিস থাকবে, প্লাস এই ক্রস হচ্ছে এবং এইখানে কোনো স্ট্রং আমরা ক্যান্ডেল পাচ্ছি কিনা। যদি স্ট্রং রেড ক্যান্ডেল পাই তাহলে আমরা এখানে ট্রেড নিতে পারি, লস হলে অন স্টেপ এমটিজি। ঠিক আছে, অল দ্য টাইম। তো এটা হচ্ছে আপনার ম্যাকডি ইউজ। আরেকটা হচ্ছে ডাইভারজেন্স, কনভারজেন্সে ট্রেড করা। আচ্ছা, এখানে আপনি দেখেন এইখান থেকে মার্কেট নিচে আসতেছে, পাশাপাশি এখানে ক্রস দেখাচ্ছে আমাদের ম্যাকডি। যখন ক্রস দেখাচ্ছে এখানে স্ট্রং একটা এন্ট্রি পাইছেন, আপনি নেবেন কিনা, এবং এইটার থেকে এইখানে অন্য জায়গায় এন্ট্রি নেওয়া আমাদের জন্য আরও বেশি সিউরিটি হবে কিনা। যদি দেখেন এখান থেকে মার্কেট ডাউনে যাচ্ছে, প্লাস ম্যাকডিও ডাউনে যাচ্ছে, প্লাস এইখান থেকে যে আমাদের হিস্টোগ্রাফগুলো এগুলো উপর থেকে নিচে চলে আসছে এরকমভাবে, তার মানে এই যে এইটা 3টা মিলে কি সিগন্যাল দিচ্ছে, এটাও ডাউনে, এটাও ডাউনে, নিচেরগুলো ডাউনে। এটা হচ্ছে আমাদের কনভার্জেন্স একটা সিগন্যাল। ঠিক আছে, কনভার্জেন্স। ডাইভারজেন্স হলে এখানে ডাউনে থাকতো কিন্তু এখানে আপে দেখাতো। আমি একটু খুঁজে দেখবো যে এটা পাওয়া যায় কিনা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনই। আচ্ছা, তো এই ক্ষেত্রে কী করা উচিত? আমরা দেখতেছি এই যে ট্রেন্ড, এইখান থেকে মার্কেট এইখান থেকে আপে গিয়েছিল, এখান থেকে ডাউন যাওয়া শুরু হলো, আমাদের এখানে ক্রস পেলাম, পাশাপাশি এইখানে যে হিস্টোগ্রাফগুলো হচ্ছে এগুলো ডাউনে আসতেছে, বাট আমরা দেখতেছি এই যে লাইন দুইটার ভেতরে গ্যাপ হচ্ছে কম। গ্যাপ কি কম, আপনি দেখেন এই লাইনের ভিতরে যতটুকু গ্যাপ, এটার ভিতরে ততটুকু গ্যাপ নেই। প্লাস এইখানে হিস্টোগ্রাফ যেগুলো হচ্ছে, এই হিস্টোগ্রাফের যে ক্যান্ডেলগুলো, এই গ্রাফগুলো কিন্তু স্ট্রং নয়, এটার মতো এত হেলদি নয়, এটাও কিন্তু ছোট ছোট হচ্ছে, মানে উইক, দুর্বল যেটা বোঝা যাচ্ছে। এর মানে কি, এইখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হলেও এই ডাউন ট্রেন্ডে খুব বেশি একটা স্ট্রেংথ নাই, খুব বেশি একটা স্ট্রেংথ নাই। এবং আপনি দেখেন যখনই এইখানে ক্রস করেছে, এই রেড ক্যান্ডেলে ক্রস করেছে, এটা ক্রস করা এবং জিরো লাইনের অনেকটা কাছে, এই কারণে আমরা এখানে স্ট্রং একটা বুলিশ ট্রেন্ড দেখতে পেলাম। বুঝতে পেরেছেন? তো আমরা এই ম্যাকডি দিয়েও বুঝতে পারবো যে এই ট্রেন্ডটা কতটুকু সাস্টেইন করতে পারে। এখানে আমরা প্রথমে দেখলাম ক্রস হয়েছে, দ্বিতীয় হচ্ছে এখানে গ্যাপ খুব বেশি একটা নাই, ঠিক আছে, এবং এইখানে গ্যাপ শুধু কমতেছে কমতেছে কমতেছে। চতুর্থ হচ্ছে এইখানে দেখেন যে ক্যান্ডেলগুলো হচ্ছে হিস্টোগ্রাফের, এগুলো
ধীরে ধীরে ছোট হচ্ছে, এখান থেকে ধীরে 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 ছোট হচ্ছে এবং এখানে গিয়ে হুট করে এটা ক্রস করে দিল। তো এই ক্রস পয়েন্ট থেকে যেহেতু এটা জিরো লাইনের খুবই কাছে, তাই স্ট্রং একটা পুলিশ বাইং আসবে এবং সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই যে বাইংটা, এটা আমরা কনভার্জেন্সের মাধ্যমে বুঝতে পারলাম। ঠিক আছে, আর পাশাপাশি আপনি এখানে যদি প্যাটার্ন ড্র করেন, সেখানে একটা প্যাটার্ন পেয়ে যাবেন। ওকে, যেটাকে আমরা কী প্যাটার্ন বলি? ব্ল্যাক প্যাটার্ন বলি। তো সব কিছু মিলিয়ে আমরা একটার পর একটা কনফার্মেশন পাচ্ছি, যেগুলো আমাদের যে অ্যানালাইসিসটা এটা আরও শক্তিশালী করতেছে, আমাদের কনফিডেন্স আরও বিল্ড করতেছে যে না, সব দিকে এটা সিগন্যাল আছে। তো এই ধরনের ট্রেডে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। আপনার ইন্ডিকেটরও বলতেছে, আপনার নিজের অ্যানালাইসিস বলতেছে, প্লাস এখানে প্যাটার্ন পাচ্ছেন, প্লাস নিজের চোখে দেখতেছেন ক্যান্ডেলগুলো ছোট হয়ে যাচ্ছে, সেলারগুলো আউট হয়ে যাচ্ছে, দেখতেছেন। তৃতীয়, আপনার এখানে আবার তো অবশ্যই ড্র করবেন এই রেজিস্ট্যান্সটা। তো এটা তো সাপোর্টে থাকবে, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এখানেও লেভেল রয়েছে। এইভাবে ড্র করে যদি আপনি ট্রেড করেন, আপনার তো ব্যালেন্স কোনোদিন ফাঁকা হবে না, আপনার তো স্টপ লস কোনোদিন হিট হবে না। আরেকটা কাজ আপনারা করবেন, একটা চার্টের ভেতরে আপনি প্যাটার্ন পেলেই ট্রেড নিয়ে নেবেন না, লেভেল পেলেই ট্রেড নিয়ে নেবেন না, নিজে একটু যাচাই করবেন যে এই মার্কেটে এতটুকু এরিয়ার ভিতরে আমার এখানেও ট্রেড রয়েছে, এখানেও ট্রেড রয়েছে, এখানেও ট্রেড রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, কিন্তু এই 6টা-5টা জায়গার ভিতরে সবচেয়ে বেশি প্রবাবিলিটির জায়গা কোনটা, সবচেয়ে বেশি ভালো হবে কোন জায়গায় ট্রেড নিলে, সেটা আপনি বের করে সেই ট্রেডটা আপনি নেবেন এই এরিয়ার ভিতরে। ঠিক আছে, হাতের 4-5টা এমটিজি আছে, এই ভরসায় আপনি এখানে অন্য জায়গায় লো যে জায়গাগুলো, লো প্রবাবিলিটির যে জায়গাগুলো, সেখানে ট্রেড নিতে যাবেন না। ট্রেড নেবেন আপনি অ্যানালাইজ করবেন, আপনি অ্যানালাইজ করলেন, এখানে ট্রেন্ড লাইন লাগাইলেন 2টা, এই যে এখন আপনার এই এরিয়ার ভিতরে কোথায় ট্রেড নিলে সবচেয়ে বেশি আপনার প্রবাবিলিটি বেশি ট্রেডটা প্রফিট করার, সেখানে ট্রেড নেবেন। 1 স্টেপের বেশি আপনার কোনো দিন এমটিজি লাগবে না, সেটা যেন মাথায় থাকে। আচ্ছা, তো ম্যাকডি দিয়ে আমরা কি বুঝলাম? ম্যাকডি যখন ক্রস ওভার করবে, পাশাপাশি সেই কোর্সের আমাদের যে গ্যাপটা, সেটা দেখতে হবে। হিস্টোগ্রাফের যে গ্রাফগুলো রয়েছে, সেগুলো বড় না ছোট, সেগুলো স্ট্যান্ড কীরকম, সেটা দেখতে হবে। পাশাপাশি ক্রসটা কোথায় হচ্ছে, জিরো লাইনে আসে না, উপরে হচ্ছে না, নিচে হচ্ছে না, আশেপাশে হচ্ছে না, জিরো লাইনে হচ্ছে। ঠিক আছে, সেগুলো দেখে, ক্যান্ডেলগুলোর সাইজ দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন মার্কেটের রিয়েল চিত্রটা কি, সেটা আপনার কাছে ক্লিয়ারলি ফুটে উঠবে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি যে ডাইভারজেন্সের কোনো কিছু আমার চোখে পড়ে কিনা। রনি ভাই, আপনি বুঝিনি আপনার এই ফটোটা এটা কিসের জন্য? ভাই, ওভারটেড থেকে কিভাবে বাহির হব, এটা একটু বলে দিয়েন ভাই। ওভারটেড সেটা তো বোঝেন না, পরিকল্পনার বাইরে ট্রেড করে, এটা হচ্ছে ওভারটেড। আজকে যখন আমি বললাম যে 5টা ট্রেড নেবেন, 5টা ট্রেডের ভিতরে আপনার সেশন খতম করা দরকার। 5টা ট্রেডের ভিতরে যদি 5টাও লস হতো, 5টার বাইরে ট্রেড না নেওয়া হচ্ছে আপনার গিয়ে রুলসের ভিতরে থাকা, আর 5টার বেশি ট্রেড না হচ্ছে আপনার ওভারটেড। ওভারটেড যদি করেন তাহলে সমস্যা, তাহলে সমস্যা। এত কিছু পরিশ্রম দিয়ে যে আপনি শিখতেছেন, ট্রেডিং জার্নাল করেন, সব মাটি হয়ে যাবে, একদম মাটি হয়ে যাবে। স্টপ লস, স্টপ লস এটা কেন রাখা হয়? যেন আপনি ওভারটেড না করেন। এগুলো একটা পিলার, বড় লস যেন আপনার না হয়, ব্যালেন্সটা যেন ফাঁকা না হয়, এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে। এটা মাথায় থাকে না যে সময় ট্রেড করেন। এই জন্য তো প্র্যাকটিস করবেন এখন। আপনি তো এখনকে রিয়েল ডলারে লেগে পড়বেন না, প্র্যাকটিস করবেন। এটা ধরে বন্ধে কন্ট্রোলে আনতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু মার্কেট থেকে বাইর হয়ে যাবেন। ঠিক আছে, অনেক বড় বড় অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, তো আশা করি আপনারা ম্যাকডিটা বুঝতে পেরেছেন যে কখন কোথায় ক্রস হলে আপনারা ট্রেডটা নেবেন। ঠিক আছে, আমি একটু ডাইভারজেন্সটা খুঁজতেছি, খুবই কম চোখে পড়ে এই আমাদের এই ফরেক্স মার্কেটে, কিন্তু আমাদের বিটকয়েন, ক্রিপ্টো, এগুলোতে আপনার ভালোই পাওয়া যায়।
আচ্ছা, এটা আমি আপনাদের উপর ছেড়ে দিই, যেহেতু সময় অনেকটা বেড়ে গিয়েছে। আপনারা এটা বের করবেন, ডাইভারজেন্সের কোনো প্যাটার্ন আপনি পাচ্ছেন কি না। ঠিক আছে, অর্থাৎ মার্কেট দেখাচ্ছে উপরে যাচ্ছে, কিন্তু আমাদের যে ম্যাকডি সেটা দেখাচ্ছে ডাউনে যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি এইখানে দেখি, এইখান থেকে মার্কেট কিন্তু ওপরে হায়ার হাই। আচ্ছা, একটু নিচে যাই। এখান থেকে যদি আমরা দেখি, ট্রেন লাইন কিন্তু আবার ডাউনে। এবার এইখান থেকে কিন্তু এটা উপরে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ডাইভারজেন্স, এটা হচ্ছে গিয়ে ডাইভারজেন্স, মানে আমাদের ইন্ডিকেটর প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে অরিজিনাল ট্রেন্ড সেটার ভিতরে কিন্তু মিল নেই, একটা অমিল দেখা দিয়েছে। সেক্ষেত্রে আপনারা সর্বদাই অরিজিনাল ট্রেন্ডটা ফলো করবেন। সবসময় অরিজিনাল ট্রেন্ডটা ফলো করবেন। আর ডাইভারজেন্সের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা আমি আজকে আপনাদেরকে বলবো না। ডাইভারজেন্সের একটা স্ট্র্যাটেজি আছে, সেটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এই জায়গাটা ধরতে পারবেন। এই জায়গাতে, এই যে ট্রেন্ডের উপরে ড্র করলাম, এখানেও ড্র করলাম, এই জায়গায় আপনি ড্র করবেন। এটা আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বলবো। এটা বোঝানোর আগে একটা বিষয় আছে, এটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করতে হবে, সেজন্য একটু টাইম দরকার পড়বে। তো আজকে আপাতত সেই টাইমটা এখন নাই আপনাদের হাতে। আপনারা ম্যাকডিতে কালকে ক্লাসে আসার আগে 5টা ট্রেড নেবেন ম্যাকডিতে। যখন ক্রস হচ্ছে ওইখানে যদি কোনো প্যাটার্ন হয় বা কোনো হেলদি ক্যান্ডেল হয়, ডমিনেন্স ক্যান্ডেল আমরা যেটাকে বলি, বুলিশ হোক বা তারপর ডাউনের দিকে যদি বুলিশ বা ডমিনেন্স হয়, তাহলে সে আপনি ডাউনে ট্রেড নেবেন। আপের দিকে যদি বুলিশ একটা ডমিনেন্স হয়, সেখানে আপনি আপে ট্রেড নেবেন। এই ক্রস ওভারে আপনি ট্রেড নেবেন ম্যাকডিতে। পাশাপাশি অবশ্যই লক্ষ্য করবেন যে এইখানে যে গ্যাপটা হচ্ছে সেটা কি পাতলা হচ্ছে নাকি এইখানে আপনার গ্যাপটা স্ট্রং হচ্ছে, সেটা আপনাকে দেখতে হবে। এখানে যে গ্যাপটা হচ্ছে সেটা যদি ধীরে 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 ছোট হতে থাকে, তাহলে আপনাকে একটু ওয়েট করতে হবে প্যাটার্ন তৈরি হওয়ার জন্য। আপনাকে বুঝতে হবে যে এখানে আপ ট্রেন্ডের যে বাইংটা হয়েছিল, সেই বাইংটা এখানের যে প্রেশার সেটা কমে গিয়েছে। কারণ অবভিয়াসলি এখানে যারা বাই করেছে, এটা কি হলো, এখানে যারা বাই করেছে তাদের প্রফিট টার্গেট হিট হয়ে গেছে, তারা এখান থেকে আউট হয়ে গেছে। প্রফিট নিয়ে কী হয়ে গেছে, আউট হয়ে গেছে। কেউ চাইবে না যে এত কষ্ট করে প্রফিটটা রয়েছে, $100 থেকে আমার $900 হলো, এই $900 থেকে ধাম করে মার্কেট নিচে এসে আবার জিরো হয়ে যাক, চাইবে না। ঠিক আছে, সো তারা এখানে প্রফিট নিয়ে উঠে গেছে। তো এই ক্ষেত্রে এখানে একটা ক্রস ওভার চলে এসছে এবং আমাদেরকে এখানে ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার জন্য এন্ট্রি খুঁজতে হবে। ওকে, তো আপনার ক্রস ওভারের ট্রেড নেবেন ম্যাকডিতে, এটা আপনি ইউজ করবেন ম্যাকডি। আর ডাইভারজেন্সের যে ট্রেডটা রয়েছে সেটার আগে আরেকটা বিষয় আমাকে এক্সপ্লেন করতে হবে, এই জন্য কিছুটা টাইম দরকার হবে, প্রায় 30-35 মিনিটের মতো। সেটা আমি নেক্সটে এক্সপ্লেন করে আপনাদেরকে ট্রেডটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, আপাতত আগামীকাল হোমওয়ার্ক হচ্ছে ম্যাকডির জন্য আপনারা 5টা ট্রেড নেবেন ক্রস ওভারে। আর আজকে যে 5টা ট্রেড নিয়েছেন ট্রেনিং সেশনে, সে 5টা ট্রেড এক্সপ্লেন করবেন আপনি, এক্সপ্লেন করে সাপোর্টে জমা দেবেন। যারা করেছেন তারা তো করেছেন, যারা করেননি তারা জমা দেবেন। আর ক্লোজ ট্রেডের স্ক্রিনশট সাথে অ্যাড করে রাখবেন। এটার ফিডব্যাক আমি আপনাদেরকে কালকে জানাবো। এগুলো সবগুলোই আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনটা কোন কারণে ব্যবহার করবেন সেটা রিজন আপনার কাছে থাকতে হবে। ঠিক আছে, যেহেতু আপনি বাইনারি ট্রেড করতেছেন, আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোই আপনার চলবে। আর এই টুলসগুলো, এগুলো আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। ঠিক আছে, ট্রেন্ড লাইন আপাতত নিজে ড্র করবেন। ম্যাকডির সেটিংটা একটু বলেন, ম্যাকডির যে সেটিংটা রয়েছে, এখানে আমি কোনো সেটিং করিনি, ডিফল্ট রেখে দিয়েছি। যা সেটিংটা বোঝালাম যে এই দুইটা লাইন, এই দুইটা হচ্ছে ইএমএ, মুভিং অ্যাভারেজের ইএমএ। একটা ইএমএ হচ্ছে গিয়ে 12, একটা এমএ হচ্ছে গিয়ে 26। এই দুইটা ইএমএর এই লাইনগুলো হচ্ছে এইটা। রেড লাইনটা হচ্ছে গিয়ে আপনার স্লো যে লাইন, সেটা হচ্ছে গিয়ে 26, আর ব্লু যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে ইএমএ 12। এই দুইটা ইএমএর মধ্যে গ্যাপ যেটা, সেটা এখানে বোঝাচ্ছে।
আচ্ছা স্যার, মুভিটা দেখছিলাম পার্সুইট অফ হ্যাপিনেস, অনেক ভালো মুভি। আশা করি আপনি বুঝতে পেরেছেন মুভিতে কি স্ট্রাগলটা হয়েছে। হ্যাঁ আল ইমরান ভাই, আপনি ব্যাখ্যা করেছেন, এখানে দেখা যাচ্ছে মনি। ঠিক আছে, এভাবে আপনারা লিখে স্ক্রিনশটগুলো জমা দেবেন, সমস্যা নেই। হলো, ম্যাকডি গেল। আচ্ছা, এটা কি আপনি বুঝতে পারতেছেন না যেটা কীভাবে হচ্ছে? আমরা যদি দুইটা মুভিং অ্যাভারেজ নেই, মুভিং অ্যাভারেজ এখানে নেই, আমি দাঁড়ান, আচ্ছা এইখানে নেই, এইখানে নিলে সুবিধা হবে। ধরেন আমরা প্রথমে একটা মুভিং অ্যাভারেজ নিলাম, যেটা আমরা দিলাম 12, কালার দিলাম গ্রিন। দ্বিতীয় আরেকটা মুভিং অ্যাভারেজ নিলাম, সেটা দিলাম 26, কালার যেটা আছে সেটাই থাকুক, রেডেই থাকুক। ঠিক আছে, আমরা এখানে দেখেন কোথায় 12 এবং 26, তো আমরা এখানে দুইটা নিয়ে নিলাম। এটার ভিতরে যে গ্যাপটা রয়েছে, এই যে গ্যাপ, এই যে গ্যাপটা, এই গ্যাপটার ভেতরে একটা লাইন তৈরি হয়েছে গিয়ে, এই গ্যাপটা নিয়ে লাইন যে তৈরি বেরিয়েছে সেটা হচ্ছে ব্লু লাইনটা। অর্থাৎ ব্লু লাইনটার ভিতরে আপনার মুভিং অ্যাভারেজ ইএমএ 12, 26 মাইনাস 12, এই দুইটার ভিতরে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্স পয়েন্টটা হচ্ছে গিয়ে ব্লু লাইনটা। আর সিগন্যাল যে লাইনটা দেখতেছেন সেটার ইএমএ হচ্ছে 9। ক্লিয়ার? আমরা যেখানে ইএমএটা পাচ্ছি, ব্লু যে লাইনটা পাচ্ছি, সেই ব্লু লাইনটা হচ্ছে এইখানে দুইটা মুভিং অ্যাভারেজ, যেটা হবে ইএমএ। এখানে কি সিলেক্ট করেছিলাম আমি মনে নাই, আচ্ছা এটা এসএমএ তৈরি করে না, ইএমএ, এখানে ইএমএ হবে। এই ইএমএ 12 এবং 26-এর ভেতরের যে ডিফারেন্সটা রয়েছে, সেই ডিফারেন্সটা হচ্ছে ব্লু লাইন, এখানে যে ব্লু লাইনটা সেটা। ঠিক আছে, আর নিচের যে দেখতেছেন সিগন্যাল যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার ইএমএ 9। আশা করি আপনার ম্যাকডির যে লাইনগুলো সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখানে আপাতত নিজস্ব কোনো সেটিং আমি দেই নাই, অরিজিনাল যে ডিফল্ট যেটা রয়েছে 12, 26 আর 9 ইএমএ, সেই ইএমএ দিয়ে ক্রস ওভার হলে আপনারা ট্রেড নেবেন, সেটাই আপনাদেরকে বলছি। ঠিক আছে, আর ম্যাকডির কোন কম্পোনেন্টগুলো কি সেটা বলছি। স্যার ট্রেডিংয়ের রুলস অনুযায়ী চললেই তো একদিন না একদিন সাকসেসফুল হতে পারবো। একদিন না একদিন সাকসেসফুল হবেন কিনা সেটা আপনি তো এখনই বুঝতে পারবেন। আপনি ইমপ্রুভ করছেন কিনা, গতকাল থেকে আজকে ইমপ্রুভ হচ্ছে কিনা, গত সপ্তাহ থেকে আজকের সপ্তাহে ইমপ্রুভ হচ্ছে কিনা, গত মাস থেকে আজকের মাস, এই মাসটা ইমপ্রুভ হচ্ছে কিনা, তাহলেই তো আপনি বুঝতে পারবেন। একদিন স্টপ লস হিট হলে ট্রেড করতে ইচ্ছে করে, লসটা রিকভারি করতে ইচ্ছে করে। ট্রেড স্টপ লসের একটা মজার বিষয় হচ্ছে, আমি বলি, আপনার ধরেন 10 দিন ট্রেড নিলেন, এখন প্রথম একদিন আপনার স্টপ লস হিট হয়ে গেল, পাগলা হয়ে যদি ওই দিন ট্রেড করেন আপনার ব্যালেন্স ফাঁকা হয়ে যাবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে প্রতিদিন এই 10টা দিনে ট্রেড করেন, আপনার যে ব্যালেন্সটা রয়েছে সেটা দিয়ে 10টা স্টপ লস আপনার সেট করা, 10 দিন ট্রেড নিতে পারবেন। তাহলে দেখবেন 10 দিনের ভেতরে আপনার সর্বোচ্চ 4 দিন স্টপ লস হিট হয়েছে, আর 6 দিন আপনার টেক প্রফিট হয়ে গেছে। অ্যাভারেজে আপনার যদি 10 দিন প্রফিট হইতো, তাহলে হয়তো ধরেন আপনি $100 প্রফিটে থাকতেন। এখন যেহেতু 4 দিন স্টপ লস হিট হয়েছে, এই কারণে আপনি $20 কিংবা $25 আপনি প্রফিটে থাকবেন, বাট আপনি প্রফিটে থাকবেন, গ্রিন জোনে থাকবেন। আপনার প্রফিটটা কম হচ্ছে, কিন্তু আপনার ব্রেনটা যে ট্রেন হচ্ছে, আপনার ভিতরে ধৈর্য যে বাড়ছে, পেশেন্স যে বাড়ছে, পাগলামি যে কমতেছে, এই যে একটা স্কিল তৈরি হচ্ছে, ইট উইল হেল্প ইউ টু বিকাম এ প্রফেশনাল ট্রেডার। দিস ইজ দ্য সাইন অফ প্রফেশনাল ট্রেডার, এটাই হচ্ছে সাইন। ওকে, আমি এখানে কী প্রাধান্য দিচ্ছি? মাই রুলস, আমার প্ল্যানকে আমি প্রাধান্য দিচ্ছি, আমার নিয়মগুলোকে আমি প্রাধান্য দিচ্ছি। আমি প্রফিট বা স্টপ লস বা এগুলো হয়ে বিগড়ে যাবো, ওইগুলোকে প্রাধান্য দিচ্ছি না। কিন্তু আমরা ভুলটা এটাই করি, যখন লস হয়েছে তখন খাইতে ভাল লাগে না, বইতে ভাল লাগে না, ঘুমাইতে ভাল লাগে না, কোনো কিছুই ভাল লাগে না, খালি পিরপির করে কখন মার্কেটে ঢুকবো, ব্যালেন্সগুলো মারবো আর স্টপ লসটা মানে রিকভার করে ফেলবো। কিন্তু হুশ আসে যখন পুরো ব্যালেন্স ফাঁকা হয়ে যায়। ঠিক আছে, এটা করা যাবে না। আপনি দেখেন নিয়ম ফলো করে স্টপ লসগুলো মেনে আপনি কয়েকদিন ট্রেড করে দেখেন, কয়েকটা সেশন ট্রেড করে দেখেন, এরপর আপনার কী রেজাল্ট হচ্ছে সেটার ডাটাটা আপনার কাছে থাকবে। ওকে স্যার, $300 ক্ষেত্রে প্রতিদিন কয়টা ট্রেড নেওয়া উচিত? এটা ডিপেন্ড করে $300 সেই ডলারের স্টপ লসের উপর,
কতটুকু স্টপ লস হলে আপনি একদিনের জন্য মানতে পারবেন? $300 $100 লস হলে কি আপনি মানতে পারবেন একদিনে? মেনে নিতে পারবেন না। জেনুইনলি $300 2% কত হয়, এটা আপনার প্রফিট টার্গেট হওয়া উচিত। আর যত প্রফিট টার্গেট হওয়া উচিত আপনি সর্বোচ্চ এর দ্বিগুণ স্টপ লস রাখতে পারবেন। কিন্তু আমার পার্সোনালি যেহেতু আপনি স্টার্টিংয়ে আছেন, যতটুকু প্রফিট রাখবেন ততটুকু স্টপ লস রাখবেন। ঠিক আছে? ভাই এটা আমাকে অটোমেটিক সিলেক্ট করে দিয়েছে। সেক্ষেত্রে এটা কতটুকু ভ্যালিড এটা বোঝার জন্য আপনাকে প্রশ্নটা করা। ও আচ্ছা, এটা আপনি নর্মালি ড্র করলে এরকমই হবে। যদি দেখেন গরমিল আছে সেক্ষেত্রে আপনি নিজে পার্সোনালি ড্র করে নেবেন। ঠিক আছে? আর এখানে হাই এবং লো কোনটা সেটা আপনার নিজেকে ড্র করতে হবে। আমি প্রেফার করি যে আপনি নিজে ড্র করেন, নিজে। বেশি সময় লাগে না ভাই, 2টা লাইন নেবেন, ড্র করে ফেলবেন, শেষ। ওকে, নিজে ড্র করেন। এরপরে কিছু শর্টকাট আছে, আমি শেষে দেখাই দিব না, আপনি অবাক হয়ে যাবেন এক ক্লিকে কী কী করা যায় বা সেটিং করে নিলে কত সহজ করা যায় ট্রেডিংটাকে, যেন আপনি দ্রুত এন্ট্রিগুলো ধরতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো আপনারা হোমওয়ার্কগুলো আপনারা আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্কগুলো জমা দিবেন। আজকের ট্রেডের যে স্ক্রিনশটগুলো সেগুলো আপনি ব্যাখ্যা করবেন, আর হচ্ছে গিয়ে স্ক্রিনশটটা জমা দেবেন ক্লোজ ট্রেডের। আর ম্যাকডি, এটার ডাইভারজেন্স বিষয়টা আপনি একটু অ্যানালাইজ করে মার্কেট থেকে খুঁজে বের করবেন। ঠিক আছে? এটা আপনাদের হোমওয়ার্ক না, যদি সময় থাকে আপনি বের করবেন, না হলে আমাকে আমি ক্লাসে আমি এটা দেখাই দিব না ব্যাখ্যা করে, তখন আপনারা ভালো মতো বুঝবেন। ওকে, তো যাই হোক, আজকে এখানে রাখতেছি ভাইরা। ভালো লাগলো যে আপনারা 25 মিনিটে অনেকগুলো ট্রেড নিয়েছেন, কিন্তু সবারই মোটামুটি ট্রেড সঠিক হয়েছে প্রায়। আমি যতগুলো দেখেছি আর কি, অনেকগুলো ইনবক্সে ঢুকে আমি দেখেছি, তো হয়েছে এবং রেজাল্টও ভালো পেয়েছেন আপনারা। আজকে অনেক সময় চলে গেছে সাব্বির ভাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে, হ্যাঁ নেক্সট ক্লাসে অনেক কিছু বোঝানোর বিষয় আছে, তো বুঝিয়ে আপনাদেরকে বলবো না, সমস্যা নেই। আপনাদের ক্ষেত্রে যদি যারা অলরেডি ট্রেডিংয়ে সাকসেস এবং আমার খুবই রেয়ার পরিচিত, আমার স্টুডেন্টের মধ্যে আছে এবং আমার খুবই ক্লোজ, তাদের কিছু ঘটনা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, 1 মিনিটের জন্য একটু মোটিভেশন। আর দেখেন, আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি, যেহেতু 1 মিনিটের কথা বলতেছেন, সবসময় মাথায় যেন এটা থাকে, জীবনের জন্য কিন্তু ইনকামের জন্য কিন্তু জীবন নয়। আপনি এটা না যে খাবেন শালি ইনকাম করতে বেরিয়ে যাবেন, না, আপনার জীবনটা যেন সুন্দর মতো চলে সেই কারণে আপনি ইনকাম করবেন। কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে গিয়ে উল্টা। মানুষ যে সকাল থেকে পরিশ্রম করে, মানে তাদের লাইফ স্টাইলটা এইরকম যে তাদের জীবনটাই হচ্ছে ইনকামের জন্য। বিষয়গুলো দেখলে আমাদের খুবই, মানে আমরা হতাশ হই অ্যাকচুয়ালি। যারা ভদ্র সমাজের মানুষ তার প্রত্যেকে হতাশ হবে। আজকে আপনি বাংলাদেশের দিকে তাকান, মারামারি, লুটপাট, চাঁদাবাজি, আজকে এইখানে গণদোলা, ওইখানে মব, এগুলো সবই হচ্ছে আপনার টাকা লুট করার জন্য। লুটের টাকা মানে হচ্ছে কি ইনকাম। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে এরকম, সবাই না, কিন্তু এগুলো হতাশাজনক। আপনার যদি একটা ডিপেন্ডেবল একটা ইনকাম সোর্স থাকে, আপনি কোনো দিনে চাইবেন না কোথাও থেকে আপনার কারো মন্দ চাইবেন না আপনি কোনো দিন। ঠিক আছে? আর অপরদিকে হচ্ছে গভর্নমেন্ট জবগুলো বলেন বা অন্যান্য কর্পোরেট জব বলেন, গার্মেন্টস রয়েছে, এই শিল্প কারখানাগুলো রয়েছে, প্রত্যেকটাতেই কিন্তু আপনার মানুষগুলো লাইফ স্টাইলে যদি আপনি তাকান, এখন আমি বর্তমানে যে লাইফ স্টাইল আছে সেখান থেকে যদি আমি এই দৃষ্টি দেই, তাহলে আমার খুবই আফসোস লাগে যে হারে জীবনে বাসে মানুষ 50 বছর, তার মধ্যে থেকে ঘুমেই তো 8 ঘন্টা 20 বছর চলে যায়, আর ওই কোম্পানিকে দিয়ে দিল 30 বছর। লোকটা বাঁচলো কয় ঘন্টা নিজের জন্য। সবসময় এটা রাখবেন যে আপনি যে ট্রেডিংটায় সাকসেস হন, তাহলে আপনার জীবনের জন্য আপনি একটা ইনকাম সোর্স পাবেন। ওকে, আর না হলে অন্যান্য কাজ আপনি করে জীবন কাটাতে পারবেন, কিন্তু বিষয়টা হবে এইরকম যে আপনি ইনকামের জন্য বেঁচে রয়েছেন। খাবেন দাবেন যাবেন ইনকাম করতে, খাবেন দাবেন যাবেন ইনকাম করতে, সময় পাবেন না নিজেকে দেওয়ার মতো, ফ্যামিলিকে দেওয়ার মতো, একটু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। পৃথিবীতে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে,
এবং কত কিছু নেচার থেকে শেখার বিষয় রয়েছে, এগুলো আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন না। সোজা হইতে হইতেই বেলা শেষ, আবার ঘরে ঢুকো, ঘুমাও, খাও, আবার সকালে অফিসে যাও। এই জীবন আপনার যেন, মানে আপনাদের জন্য যেন এখন থেকে ড্রিম না হয়, ঠিক আছে? এখন যে বয়সে আছেন সর্বোচ্চ চেষ্টা করবেন, নিজের মেধা, নিজের হেলথ, নিজের ফিজিক্যাল স্ট্রেংথ, দৃষ্টিশক্তি, স্মরণশক্তি সব কিছু কাজে লাগিয়ে যেভাবেই হোক এখান থেকে বের হন। হ্যাঁ, এখান থেকে বের হন। আমার মতে 35 বছরের আগে আপনার ফ্রিডম নিয়ে নেওয়া উচিত। ফিনান্সিয়াল যে ফ্রিডমটা, এটা নিয়ে নেওয়া উচিত। যত হার্ডওয়ার্ক করার করে ফেলেন, 30 ম্যাক্সিমাম 35, এরপরে বাকি যেই 15-20 বছর আপনার হাতে থাকে, যদি আল্লাহ বাঁচায় রাখে, সঠিকভাবে একটু নিঃশ্বাস নেন। আর আরেকটা কথা মনে রাখবেন, যাদের ঘরে অভাব রয়েছে, যারা দরিদ্র, তাদের ইবাদত বন্দিগিতেও কিন্তু ঢিলেমি রয়েছে। হ্যাঁ, আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা চলে আসে, ভালো ঘর, ভালো গাড়ি চলাচলের জন্য, ভালো পরিবেশ, এগুলো কিন্তু আমাদের ইসলাম সমর্থন করে। ইসলাম সমর্থন করে না আপনি ভাঙা করে থাকেন, এরা সমর্থন করে না, ঠিক আছে? না হলে কিন্তু বলতো না যে কাজে চলে যাও। আর ওই যে ফকির দকির দেখে আমরা অনেক সময় টাকা পয়সা দেই, যে তাই সে দোয়া করলে আমাদের জন্য মনে হয় কবুল হয়ে যাবে, না, এটা কিন্তু ভুল ধারণা। অনেক ফকির আছে জীবনে নামাজ পড়ে না, তারপরে ইবাদতে ঢিলামি করে, আল্লাহকে গালি দেয়, আমার অভাবে রাখছে। তো অভাব থাকলে আল্লাহর প্রতি একটা বিদ্বেষ চলে আসে, প্রভুর প্রতি বিদ্বেষ চলে আসে। কিন্তু যখন আপনার এই বিষয়টা সেটেল থাকবে, ফিনান্সিয়াল কোনো সমস্যা থাকবে না, তখন কিন্তু আপনার তাওয়াক্কুল থাকবে আল্লাহর প্রতি। বুঝতে পেরেছেন? সো এটা মাথায় রাখবেন এক কথায়, জীবনের জন্য ইনকাম হওয়া উচিত, ইনকামের জন্য কখনোই জীবন হওয়া উচিত না। ওকে, একটু লাইফটা ফুরসত করেন। আমার এখনই মনে হয় যে পলকে কত বছর চলে গেল, মানে এত বড় হয়ে গেছি বোঝাই যায় না। আগের ছবিগুলো যদি এখন দেখি মনে হয় এই তো সেদিন, কিন্তু আজকে অনেকগুলো বছর চলে গেছে। হ্যাঁ, এগুলো দেখতে আসলে মানে একটু হতাশ হই যে আস্তে আস্তে কত বড় হয়ে গেলাম। নেক্সট ক্লাস কবে হবে ইনশাল্লাহ? আগামী পরশু দিন। আগামী পরশু দিন আপনি একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো যাই হোক, একটু কথা বলতে বলেছিলেন, আমি বলে দিলাম, এটা যেন মাথায় থাকে। এমন জীবন আমাদের কখনোই ড্রিম হওয়া উচিত না যেখানে ইনকাম করতে করতে আমার জীবনটা চলে যায়। ড্রিম হবে ওই রকম প্রফেশন যেটা আমার জীবনটা সুন্দর করে দেবে, যে ইনকামটা হবে আমার জীবনের জন্য। ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে সবার সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।